পায়খানা করার সময় ছুরির ধারের মতো ব্যথা করে, এত ব্যথা যে বাথরুমে যাওয়াটাই একটা বিপত্তি। এই সমস্যার সমাধান কি? এগুলো অ্যানাল ফিশার নামের একটি রোগের লক্ষণ। অনেকেই এটাকে আমরা গ্যাজ বলে চিনি। আজকের ভিডিওতে রোগটির কারণ আর সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব। সুস্থ হওয়ার জন্য কি কি করতে হবে সবকিছুই এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। প্রথমে রোগটা বুঝিয়ে বলি, তাহলে কারণ আর সমাধান বুঝতে সহজ হবে। অ্যানাল ফিশার রোগটা পায়ুপথের রোগ। পায়ুপথ বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বা মল বের হয়ে যায়, নাড়িভুঁড়ির একদম শেষ মাথা, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। এই পায়ুপথ ভেতর থেকে কেমন দেখা যায় এখন সেটা দেখাচ্ছি। এই জায়গাটাকে বলে রেকটাম। মল তৈরি হয়ে এখানে জমা থাকে, তারপর এই রাস্তা দিয়ে মল বের হয়ে আসে। এই যে মাংসপেশি দেখা যাচ্ছে, এটাকেই আমরা বাইরে থেকে চাপ দিয়ে পায়খানার রাস্তার মুখ বন্ধ করতে পারি আর খুলতে পারি। অ্যানাল ফিশার রোগে পায়ুপথের চামড়ার একটা অংশ চিড়ে যায় বা ফাটল ধরে, ছবিতে যেমন দেখা যাচ্ছে। বাইরে থেকে পায়ুপথের চামড়ার ছেঁড়া অংশটুকু দেখতে এমন দেখা যায়। চামড়া দুই ভাগ হয়ে যাওয়ার পর মলত্যাগের সময় তীব্র ধারালো ব্যথা হয়। পায়ুপথের চামড়ায় ফাটল ধরার পর ভেতরের দিকের মাংসপেশি টান টান হয়ে যায়, এই যে এই মাংসপেশিটা, ফলে মলদ্বার চেপে যায় বা টাইট হয়ে যায়। আর ফাটল ধরা অংশটাতে রক্ত চলাচল কমে যায়। রক্ত প্রবাহ কমে গেলে সেটা সেরে উঠতে দেরি হয় আর মাঝে মাঝে দীর্ঘমেয়াদী একটা সমস্যায় রূপ নেয়, অর্থাৎ ক্রনিক অ্যানাল ফিশার দেখা দেয়। তাহলে রোগটা বুঝে গেলেন, এবার বলি এই ফিশার কেন হয়। খুব কমন একটা কারণ হচ্ছে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য। দেখা যায় পায়খানা শক্ত হলে অনেকে বাথরুমে যেতে চান না, কারণ তখন মলত্যাগ করতে গেলে একটু কষ্ট হয়। কিন্তু পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে। একসময় সেই শক্ত পায়খানা বের করতে গেলে পায়ুপথের চামড়া ছিঁড়ে গিয়ে দেখা দেয় অ্যানাল ফিশার। এছাড়াও গর্ভবতী অবস্থায়, বিশেষ করে শেষ 3 মাসে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হওয়ার পরে অ্যানাল ফিশার দেখা দিতে পারে। এই ক্ষেত্রে ফিশার হওয়ার পদ্ধতিটা একটু ভিন্ন। কখনো কখনো ডায়রিয়ার কারণেও ফিশার হতে পারে, আর হতে পারে কিছু অসুখের কারণে এবং কিছু ওষুধের কারণে, আবার কোনো কারণ ছাড়াও হতে পারে। এখন চলুন বুঝে নেই আপনার ফিশার হয়েছে কিনা এবং হলে তার সমাধান কি। কিভাবে বুঝবেন আপনার অ্যানাল ফিশার হয়েছে কিনা? এই রোগ হলে সাধারণত পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা হয়, ধারালো ব্যথা। অনেক সময় রোগীরা বলেন যে মনে হয় যেন পায়ুপথ দিয়ে ভাঙা কাঁচ বের হচ্ছে। অ্যানাল ফিশার রোগীদের জন্য এই ব্যথাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক হয়। ব্যথার কারণে অনেকে বাথরুমে যেতে ভয় পান। মল ত্যাগ করার পরে কয়েক ঘন্টা পর্যন্ত এই ব্যথা থাকতে পারে, মনে হয় যেন জায়গাটা খুব জ্বলছে। আর কি কি দেখা দিতে পারে? পায়খানার সাথে উজ্জ্বল লাল রঙের রক্ত যেতে পারে। টয়লেট টিস্যুতে হয়তো দেখা যায় ছোপ ছোপ লাল রক্ত, অথবা পায়খানার গায়ে রক্ত লেগে থাকে। সাধারণত সামান্য পরিমাণে রক্ত যায়। যেহেতু মল বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রক্তক্ষরণ হয়, তাই রক্ত তাজা থাকে এবং রং উজ্জ্বল লাল হয়। আরও ওপরের দিকে রক্তক্ষরণ হলে রক্তের রং গাঢ় হতো বা একদম কালচে হয়ে যেতে পারত। অন্যদিকে পায়ুপথ আরেকটি রোগ, পাইলসের লক্ষণগুলো একটু আলাদা। সেখানে পায়ুপথে নরম গোটার মতো দেখা দিতে পারে। সেগুলো সাধারণত মলত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজে ভেতরে ঢুকে যায়, বা আঙুল দিয়েও ভেতরে ঢোকাতে হতে পারে। পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে যা দেখতে শ্লেষ্মার মতো। অ্যানাল ফিশে সাধারণত এমনটা দেখা যায় না। আর পাইলসে সাধারণত তীব্র ব্যথা হয় না। খুব অল্প কিছু ক্ষেত্রে তীব্র ব্যথা হতে পারে। পক্ষান্তরে অ্যানাল ফিশারে রোগী প্রতিবার মলত্যাগ করার সময়ই তীব্র ব্যথা অনুভব করেন। পাইলস এবং অ্যানাল ফিশার দুটি রোগেই পায়ুপথে চুলকানি হতে পারে আর উজ্জ্বল লাল রক্ত যেতে পারে। অ্যানাল ফিশারে খুব অল্প পরিমাণে রক্ত যায়। পাইলস নিয়ে আমি আলাদা বিস্তারিত ভিডিও করেছি, সেটার লিঙ্ক উপরে আর নিচে দিয়ে দিব। এখন আসি অ্যানাল ফিশার বা গ্যাজের লক্ষণগুলো দেখা দিলে আপনি কিভাবে নিজের যত্ন নেবেন। 8টা পরামর্শ দিব। 1. পায়খানার চাপ আসলে সেটা আটকে না রাখা খুব গুরুত্বপূর্ণ। যতক্ষণ মল আটকে রাখবেন, মল ততই শুকিয়ে যায় আর সেটা আরও শক্ত হতে থাকে। মলত্যাগ করতে আরও হয়, আর পায়খানা খুব শক্ত হলে অ্যানাল ফিশার সারতেও দেরি হয়। তাই বাথরুম চেপে রাখবেন না, যথাসময়ে মলত্যাগ করবেন। এখন আপনি বলতে পারেন যে এটা বলা সহজ কিন্তু করা কঠিন, কারণ প্রচুর ব্যথা হয়। তাই ব্যথা কমানো নিয়েই আমার পরের কয়েকটি পয়েন্ট। 2. ব্যথা কমানোর জন্য মলত্যাগ করার পরে একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন, নাম হলো সিটস বাথ। একদম সহজ কথায় বললে গরম পানির শেক। বুঝিয়ে বলি, একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে সেটাতে কিছুক্ষণ বসবেন, যাতে কোমর থেকে মলদ্বার পর্যন্ত পানির নিচে থাকে। কুসুম গরম পানি মলদ্বারের মাংসপেশিকে রিল্যাক্স করতে সাহায্য করতে পারে, ফলে আপনি ব্যথা থেকে স্বস্তি পেতে পারেন। বাথরুমে একটা বোল রেখে দিবেন, যেটাতে মলত্যাগ শেষ করে পরিষ্কার হয়ে আপনি সেটাতে বসতে পারেন।
কুসুম গরম পানি পাওয়া একটু অসুবিধা হতে পারে যদি গিজার না থাকে, তবে বাসায় যদি সাহায্য করার মতো কেউ থাকে তাহলে বাথরুমে যাওয়ার আগে চুলায় হালকা আঁচে পানি বসিয়ে দিয়ে যেতে পারেন। যিনি সাহায্য করছেন তিনি চুলার দিকে খেয়াল রাখলেন আর পরে বাথরুমে পানিটা আপনাকে এনে দিতে পারবেন। আপনি সেটাতে ত্ঠান্ডা পানি মিশিয়ে এমন কুসুম গরম তাপমাত্রায় আনলেন যাতে বসে আপনি আরাম পাবেন। কিছুটা শীতকালে গোসল করার জন্য আমরা যেভাবে গরম ব্যবস্থা করতাম তেমন। শুধু মলত্যাগ করার পরেই সিটস করা যাবে এমন না, দিনে 2 থেকে 3 বার করতে পারেন। একটা গবেষণায় দেখা গেছে যারা এই পদ্ধতি অবলম্বন করেছেন তারা বেশি স্বস্তি পেয়েছিলেন। 3. ব্যথা কমানোর জন্য ওষুধ খেতে পারেন, যেমন প্যারাসিটামল। সাধারণত 500 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। এমন হলে 2টা ট্যাবলেট একসাথে খাবেন, অর্থাৎ 1 গ্রাম প্যারাসিটামল খাবেন। 4 থেকে 6 ঘন্টা পর পর খেতে পারেন, তবে দিনে যাতে 8টা ট্যাবলেট অর্থাৎ 4 গ্রামের বেশি না হয়। এই হিসাবটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ যার ওজন 50 কেজির বেশি এবং অন্যান্য অসুস্থতা নেই তার জন্য বলেছি। এমনটা না হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। সাথে প্রয়োজন পড়লে ব্যথার জন্য আইবুপ্রোফেন খেতে পারেন, তবে রক্তক্ষরণ হলে আইবুপ্রোফেন এড়িয়ে চলাই ভালো। আর যেই ব্যথানাশক ওষুধগুলো বলেছিলাম অ্যানাল ফিশার সৃষ্টি করতে পারে, যেমন ট্রামাডল, টাপেন্টাডল, এগুলো ব্যথার জন্য খাওয়া যাবে না, কারণ এগুলো কোষ্ঠকাঠিন্য তৈরি করে অ্যানাল ফিশার রোগটাকে আরও খারাপ করে ফেলে। 4. মলত্যাগ করার আগে পায়খানার রাস্তার মুখে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন, তাতে ব্যথা কিছুটা উপশম হতে পারে। 5. মলত্যাগ করার সময় খুব জোরে চাপ দিবেন না, তাতে অ্যানাল ফিশার আরও খারাপ হতে পারে। এখন আপনি বলতে পারেন যে জোরে চাপ না দিলে শক্ত পায়খানা কিভাবে বের করব? পায়খানা যাতে শক্ত না হয় সেটা নিয়েই পরের পয়েন্টগুলোতে কথা বলছি। 6. অ্যানাল ফিশার সারিয়ে তুলতে সব রোগীরই নিশ্চিত করতে হবে পায়খানা যাতে নরম হয় এবং সহজেই মলত্যাগ করা যায়। এটা কিভাবে করতে পারেন? খাদ্যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার আর পানি থাকলে মল স্বাভাবিক থাকবে। ফাইবার থাকে কোন খাদ্যে? ফলমূল, শাকসবজি, ডাল, গোটা শস্য দানা যেমন লাল চাল, লাল আটা ইত্যাদি খাবারে। লাল চাল, লাল আটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও করেছি, সেটা উপরে আর নিচে ক্যাপশনে দিয়ে দিব। দিনে অন্তত 30 গ্রাম ফাইবার খেতে হবে। চিন্তা করে দেখেন গতকালকে আপনি ফাইবারযুক্ত কি খাবার খেয়েছিলেন, কত পরিমাণে খেয়েছিলেন, তারপর সেটা ধীরে ধীরে বাড়াতে থাকেন। কালকে যদি কেবল একটা ফল খেয়ে থাকেন তাহলে আজকে 2টা ফল খাওয়ার সিদ্ধান্ত নিন। ভাতের সাথে টমেটো গাজর কেটে সালাদ খাওয়া শুরু করেন। প্লেটে সাদা চালের ভাতের সাথে লাল চালের ভাত নিন। খাবারে ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াবেন, হুট করে না, না হলে বায়ুর সমস্যা হতে পারে, পেট ফাঁপা লাগতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। ফাইবার বাড়ানোর সাথে সাথে পানি পান করার পরিমাণও বাড়াতে হবে, না হাঁড়ি ভুঁড়ির মুখ আটকে যেতে পারে। এমন হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয়। এই পরিস্থিতি এড়াতে দিনে অবশ্যই 2 লিটার পরিমাণ পানি পান করবেন। এছাড়াও নিয়মিত ব্যায়াম করলে, শরীর সচল রাখলে তা পায়খানা নরম রাখতে সাহায্য করে। চেষ্টা করবেন প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য ব্যায়াম করতে। সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম করার চেষ্টা করবেন, যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো ইত্যাদি। কিভাবে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াবেন এবং আরও কি উপায়ে কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলবেন সেগুলো আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে বলেছি, চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক